সামিয়া, তাহিদ, এসব কি? পুলিশ কেন? দেখুন ম্যাডাম, ইনি একজন আসামি। মানি ফ্ল্যাটিং এর কারণে আমরা একে গ্রেপ্তার করেছি। আর জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পেরেছি ও কিছু টাকা ওর গার্লফ্রেন্ডের কাছে লুকিয়ে রেখেছে। আপনি কি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ। ভুলেও বলিস না তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে পুলিশ তোকে ওর সাথে তুলে নিয়ে যাবে। কেন আমাকে ধরে নিয়ে যাবে কেন? আর এতে তো ভয় পাওয়ার কি আছে? আমি তোর গার্লফ্রেন্ডই, এখন মিথ্যা বলার কি আছে? আরে তুই বুঝতে পারছিস না কেন? ওর নামে মানি ফ্ল্যাটিং এর কেস হয়েছে। এখন যদি বলিস তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে কোর্টে চক্কর কাটতে কাটতে তোর জুতোর চামড়া উঠে যাবে। আবার কে জানে তোকে টাকা দেওয়া লাগতে পারে। দেখ, আমি তোকে নিজের মনে করে বোঝাচ্ছি, তুই বোঝার চেষ্টা কর প্লিজ। তুই দয়া করে বলিস না তুই ওর গার্লফ্রেন্ড। আরে দোস্ত, তুই কোন ধরনের কথা বলছিস? ও আমার বয়ফ্রেন্ড হয়। আমরা বিয়ে পর্যন্ত প্ল্যান করে রেখেছি। আর শোন, জাহিদের উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি জানি জাহিদ এমন কাজ কখনো করতে পারে না। আরে তুই কি পাগল নাকি? পুলিশ তোর সামনে দাঁড়িয়ে আছে, এখনো এখানে দাঁড়িয়ে বলছিস তোর ওর উপরে পুরো বিশ্বাস আছে? দেখ, যাই হোক না কেন আমার পার্টনার এখন বিপদের মুখে আছে। এখন যাই হোক না কেন ওর পাশে থাকতে হবে। এখন পালিয়ে আসলে চলবে না। দেখ, তুই ওর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। এর লাইফ খারাপ হয়েছে তো হোক না, এর জন্য তুই কেন তোর নিজের লাইফ নষ্ট করবি? দেখ, তুই আমার কথা মেনে নে প্লিজ। আই এম সরি দোস্ত, আমি তোর এই কথা মানতে পারছি না। কারণ আমরা একে অপরকে প্রমিস করেছি লাইফে যত বড়ই প্রবলেম আসুক না কেন আমরা কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। হ্যাঁ স্যার, বলুন। আমি ওর গার্লফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড মানি ফ্ল্যাটিং কেসে ধরা পড়েছে। আপনি কি এসব কিছু জানতেন? না, কিন্তু জাহিদের উপর আমার পুরো বিশ্বাস আছে। জাহিদ এমন কাজ কখনো করতে পারবে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বিশ্বাস ও এমন কখনো ইল্লেগাল কাজ করতে পারবে না। ও আচ্ছা, আপনি উল্টো পুলিশদেরকে দোষারোপ করছেন। এর জন্য কিন্তু আপনাকেও জেলে যেতে হতে পারে। যদি যার প্রয়োজন হয় তাহলে আমি যাব। তারপরেও আমার পার্টনারের উপর পুরো বিশ্বাস আছে। ও এমন কাজ কখনোই করবে না। করতে পারে কি পারে না সেটা আমি জানি না, তবে আমি একটা কাজ করতে পারি। বর্তমানে হয় ওকে জেলে যেতে হবে, আর না হলে কেস থেকে পুরোপুরি বের করে নিতে হবে। সেটা কিভাবে? 2 লাখ টাকা লাগবে, অন দ্য স্পট, কাজ খতম। জাহিদ, সত্যি কি তুমি এই কেসের মধ্যে ইনভলভ ছিলে? না না সামিয়া, ওনার কোথাও ভুল হচ্ছে। দেখুন ম্যাডাম, আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। একবার কেস যদি কোর্টে চলে যায় জীবন শেষ। তার থেকে ভালো 2 লাখ টাকা দেন, আমি এখানে এখনই কেস খতম করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি। কিন্তু সামিয়া, তুমি এত টাকা কোথায় পাবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দেখে নিব। তুমি নিশ্চিত থাকো। আপনি বলুন, আপনাকে কখন কিভাবে টাকা দিতে হবে? আরে সামিয়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কেন ওর জন্য এতগুলো টাকা দিতে যাবি? কারণ ও আমার বয়ফ্রেন্ড। সামিয়া, তুই বুঝছিস না কেন? ও একজন ক্রিমিনাল। ওর জন্য তোর জীবন শেষ হয়ে যাবে। জীবন শেষ হোক আর ভালো হোক তাতে আমার কোনো যায় আসে না। আমি ওকে খুব ভালো করে চিনি। ও কখনো এমন কাজ করতে পারবে না। আর আমার মতো করে ওকে কেউ কখনো চিনবে না। তুই চুপ থাকতো। আরে এবারে এসব কি? তুমি কি আমাকে বিয়ে করবে? কি হচ্ছেটা কি এখানে? আমি বলছি, দাঁড়াও। এটা আমার বন্ধু, আর এটা একটা প্র্যাঙ্ক ছিল। সিরিয়াসলি? এটা প্র্যাঙ্ক? তো আবার এরকম? আসলে আজ আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে আসছিলাম, আর এই ব্যাপারটা আমি আমার বন্ধুকে জানাই। ও তখন আমাকে এই আইডিয়াটা দিয়েছে। ও আমাকে বলল যে ভাবির সাথে একটা প্র্যাঙ্ক করব, যে তোকে পুলিশে গ্রেফতার করেছে। তখন ভাবির রিয়াকশনটা কি হয় সেটা দেখবো। একটা কথা বলি সামিয়া, আমি জানতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এরকম একটা সিচুয়েশনেও তুমি যে আমার পাশে থাকবে এটা আমি ভাবতে পারিনি। যে যাই বলুক না কেন, তুমি যে আমাকে এতটা ভরসা করো। আরে এরকম প্র্যাঙ্ক কেউ করে বলো? আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? আই এম রিয়েলি সরি। বলো না, তুমি আমাকে বিয়ে করবে? ইয়েস। কংগ্রেচুলেশন তোমাদের দুজনকে। থ্যাঙ্কস গড, এটা প্র্যাঙ্ক ছিল। আমি তো কি না কি ভেবেছিলাম। তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর মানিয়েছে। এই তুই যা তো, ওকে আগে বাইরে রেখেই তো। ও আজকে আমাদের দুজনের বিচ্ছেদ করিয়ে দিচ্ছিল। আজকে যদি সামিয়ার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে তো ওর কথার জায়গায় ফেসে বলে দিত যে ও আমার গার্লফ্রেন্ড না। না, আমি অন্যদের মতো নই, ঠিক আছে? সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আরে বাহ,
আজকে তুমি এত তাড়াতাড়ি বিছানায় চলে এসেছো, কি ব্যাপার? খুব রোমান্টিক মুডে আছো নাকি? আরে লিপি, তুমি এখানে কি করছো? আর তুমি সামিয়ার কাপড় কেন পরেছো? কোনো ব্যাপার না, আপনি আমাকে সামিয়া ভাবতে পারেন। আরে তোমাকে কিভাবে সামিয়া ভাবতে পারি? তুমি তো লিপি। আচ্ছা যাই হোক, সামিয়া কোথায়? ও তো একটু বাইরে গিয়েছে, আসতে বিকেল হয়ে যাবে, ততক্ষণ আমি আপনার খেয়াল রাখবো। কেন তুমি আমার খেয়াল রাখবে কেন? আরে আমি তো তোমার খেয়াল রাখবো, কারণ তুমি আমাদের বাসায় মেহমান হয়ে এসেছো। আর তুমি কখন এসেছো? একবার আমাকে বলে আসতে পারতে, তাহলে তো আমি তোমাকে আনতে যেতাম। আপনি কোথায় আমার যত্ন নেন? কেন, কি হয়েছে তোমার? আর তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। কেন, কি হয়েছে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আরে ক্রেজি, তুমি সব কি বলছো? আর তুমি কি সজ্ঞানে আছো? হ্যাঁ, আমি সবকিছু জেনে ভালোবেসেছি। আরে কি বলছো কি তুমি? আমি তোমাকে কখনোই ওইসব চোখে দেখিনি। আমি তো তোমাকে সবসময় আমার বোনের চোখে দেখি। তুমি সামিয়ার বোন, তার মানে তো তুমি আমারও বোন। কি আর করা যায় বলুন, ভালোবাসা কি এইসব দেখে শুনে হয় নাকি? তাহলে এতদিন যখন দেখেন নাই, এখন দেখেন। দুনিয়ার প্রত্যেকটা দুলাভাই তার শালির পিছনে ঘুরঘুর করে, আর এদিকে আমি আপনার পিছনে দৌড়াচ্ছি আর আপনি আমাকে দেখে পালাচ্ছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, শালি মতলব আধা ঘরওয়ালি। আমি তো সব সময় আপনাকে আমার অর্ধেক পতি ভেবেছি। শোনো, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, যে এসব কথা বলেছে না, সে একটা 1 নম্বরের গাধা। তুমি নিজে একবার ভেবে দেখো না, যদি দেবর ভাই হতে পারে, তাহলে শালি কেন বোন হতে পারবে না? আমি সারা জীবন তোমাকে বোন মনে করে এসেছি, আর আমাকে নিয়ে এসব ভাবনা চিন্তা করার দুঃসাহস আর কখনো দেখাবে না। আর এইসব যদি সামিয়া জানতে পারে, তাহলে ওর মনের অবস্থা কি হবে তুমি কি সেটা একবার ভেবে দেখেছো? ও তোমার সম্পর্কে কি ভাববে বলো তো? ও ভাববে যে যেই বোনকে আমি এত ভালোবাসি, আমার ঘরে রাখি, সে কিনা আমার সংসার ভাঙতে চাচ্ছে। একটু নিজের মাথাটা খাটাও, একটু হুঁশে ফিরে এসো। ও আচ্ছা, তো ওকে এসব কে বলবে শুনি? আমি তো এসব জানার সুযোগই দেবো না, কারণ আমি তোমার এসব প্রশ্রয় দেবো না। আর এসব করা তো দূরের কথা, এসব তো আমি আমার মাথায় কখনোই আনবো না। আমি তোমার বোনকে অনেক ভালোবাসি। যতক্ষণ ও বাসায় ফিরে না আসে, ততক্ষণ আমি বাইরে অপেক্ষা করছি। আর তুমি ঠান্ডা পানি খেয়ে নিজের মাথাটা একটু ঠান্ডা করো। দেখেছিস জাহিদ আমার প্রতি কত লয়াল, ও শুধু আমাকে ভালোবাসে। হ্যাঁ, সেটা তো দেখলাম, ও তোমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, আমি তো এটা জানতাম। আর তাছাড়া এইসব দেখে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ চল, এবার তাড়াতাড়ি বাইরে যাই, তা না হলেও আমাদের সন্দেহ করবে। হ্যাঁ চলো। জাহিদ, সামিয়া, তুমি? লিপি তো বলছিল তুমি বাইরে গিয়েছো, তাহলে তুমি বাসায় আসলে কিভাবে? হ্যাঁ আমি তো এখানে সকাল থেকে আছি। ভেতরে যা কিছু হয়েছে আমি নিজে চোখে দেখেছি, নিজে কানে শুনেছি। মানে আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা থামো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। সকালে লিপি এসে আমাকে বলল, ওর বান্ধবীর হাজবেন্ড নাকি ওর বান্ধবীর ছোট বোনকে নিয়ে পালিয়ে গিয়েছে। লিপির কথা হচ্ছে সব ছেলেরা নাকি একরকম হয়। তাই আমি ওকে ওর কথার প্রমাণটা দিয়ে দিলাম যে আমার বার মোটে এমন না, এটা ছোট্ট একটা টেস্ট ছিল মাত্র। সামিয়া, সিরিয়াসলি তুমি অন্য একজনকে বিশ্বাস করাতে গিয়ে আমাদের সম্পর্কটাকে এভাবে তুচ্ছ বানালে? আরে জাহিদ, এমন কিছু না, আসলে এটা ছোটখাটো একটা মজা ছিল। লিপি মানতে ছিল না এই জন্য। আর তাছাড়া আমার তো তোমার উপরে পুরোপুরি বিশ্বাসটা আছে। এটা মজা? এটা কেমন মজা হলো যে তুমি তোমার নিজের জায়গায় তোমার বোনকে শুয়ে দিয়েছো? তুমি কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, এই মজার চক্করে যদি আমাদের সম্পর্কটা ভেঙে যেত, তাহলে কি হতো? আরে এইভাবে বলছো কেন? শোনো, আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে তুমি এমনটা করবে না। আর তাছাড়া আমাদের সংসার কেন ভাঙবে? সামিয়া, থামো তুমি। তুমি যদি সত্যি আমাকে বিশ্বাস করতে না, তাহলে তুমি আমার সঙ্গে এই ধরনের মজা করতে পারতে না। না না ভাই, এটা এত সিরিয়াস নিশ্চয় কেন? এটা তো শুধুমাত্র একটা মজা ছিল। শোনো, এইটাই প্রথম আর এইটাই কিন্তু শেষ। এরপরে এই ধরনের মজা করার কথা কখনো মাথায় চিন্তাও করবে না। ঠিক আছে, আমি প্রমিস করছি, এবারের মতো ক্ষমা করে দাও। আর তুমি দিন দিন অনেক শয়তান হয়ে যাচ্ছ। যাও, নিজের পড়াশোনায় মন দাও। সরি। খাবারের কিছু আছে? হ্যাঁ তুমি বসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, খুব ক্ষুধা লেগেছে। কি রে,
তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করতে গিয়েছিলে নাকি? যেটা আজকে দেরি হলো, আর কান্না করছিস কেন? বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? এখন যা, কাজ কর। সন্ধ্যার সময় আমার পার্টি আছে, তোর জন্য তো আমার অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যেত। যা, দাঁড়িয়ে আছিস কেন? যা, কাজ কর। ভাইজান, আপনারা শুধু পারেন মানুষকে সন্দেহ করতে আর মানুষকে ধমক দিয়ে কথা বলতে। আপনারা কখন জানতেও চেষ্টা করেন না যে আমরাও একটা মানুষ। কাজে আসতে লেট হয়েছে তাই এতগুলো কথা শোনাচ্ছেন। আমার মা যে মারা গেছে, মার মরা মুখ দেখে যে কান্না করতে করতে আসছি সেটা বোঝার চেষ্টাও করলেন না। আমাদেরও দুঃখ কষ্ট আছে, আপনারা তো সেটা বুঝতেও চান না। আরে তোমরা চলে এসেছো, বসো বসো। জাহিদ ভাই, এক গ্লাস পানি পাওয়া যাবে? খুব পানি পিপাসা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই পাওয়া যাবে। দাঁড়াও, আমি আনতে বলছি। সামিয়া, এক গ্লাস পানি নিয়ে এসো। আর বাড়িতে মেহমান এসেছে, তাড়াতাড়ি এসো, পানি নিয়ে এসো। এই, কি হয়েছে তোমার? যখন তুমি বাসায় আসলে তখনও দেখলাম কান্না করছো, আবার এখনো কান্না করছো। কি হয়েছে? তোমাদের এসব নেকামো না আর ভালো লাগে না। এই, বয়ফ্রেন্ড কি একবার ছেড়ে চলে গেছে যে কান্না করে যাচ্ছ? জাহিদ ভাই থামেন। এই মেয়ে, তুমি ওই গান করার বসে থাকো না। হ্যাঁ স্যার। তুমি আজ এখানে কাজ করতে এসেছো? আজ তোমার মা মারা গেছে না? জি স্যার, আজকে আমার মা মারা গিয়েছে। মার লাশ রেখে আমি কাজ করতে এসেছি। তুমি কি বলছো? এই, তোমার মা মারা গেছে, তুমি মায়ের লাশ রেখে এখানে কাজ করতে এসেছো? এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? স্যার, আপনি তো আমার কথা বলার সুযোগই দেননি। আজকে একটু লেট হয়েছে তাই আপনি আমাকে ধমক দিয়ে কাজ করতে পাঠাইলেন। জানেন স্যার, আমার মার না আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার বাবা অ্যাক্সিডেন্ট করার পর তার পা কেটে ফেলতে হয়েছে। সে আর কাজ করতে পারে না, তাই মায়ের স্বপ্ন পূরণ হয় নাই, তাই আমাকে অন্যের বাসায় কাজ করা লাগছে। সামিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তো বুঝতে পারিনি। আসলে সন্ধ্যায় আমার প্রমোশনের পার্টি আছে তো, তাই মেজাজটা খুব খারাপ ছিল, তাই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। স্যার জানেন, আজ আমার জন্মদিন। কাল রাতে আমার মা বলেছিল আজ নাকি আমার জন্মদিন। আমাকে বলেছিল সারাদিন সে রিক্সা নিয়ে আমাকে ঘুরবে, ভালো খাবার খাওয়াবে, আর তোমাকে নতুন নতুন ড্রেস কিনে দিতে চেয়েছিল। ঘুমানোর আগে আমার মা আমাকে বলেছিল সকালে ডেকে দিতে। আমি যে ঘুমিয়ে গিয়েছি, আমার বেঈমান মা আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। কত ডাকলাম কিন্তু আমার মা আর উঠলো না। সামিয়া, দুঃখ করো না, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি। কিন্তু তুমি আজকে কাজ করতে এসেছো কেন এখানে? স্যার, মায়ের লাশ রেখে আমি আসতে চাইনি, কিন্তু আমার বাবা মাকে জোর করে পাঠিয়েছে। আজ আপনার অনুষ্ঠান, আমার মাটা মরে গেল, কাজ না থাকলে আমরা খাবো কি? স্যার, আমার না বয়ফ্রেন্ড নেই, আমার একটা বেঈমান মা ছিল, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই কান্না করছি। আমি কথা দিচ্ছি স্যার, আমার আর কখনো দেরি হবে না। সামিয়া, তুমি আমাকে আর লজ্জা দিও না। আজ আমি তোমার কাছে হেরে গিয়েছি। তুমি আর কান্না করো না। তুমি এক্ষুনি আমার সাথে তোমার মায়ের কাছে যাবে। আজ আমার অনুষ্ঠান হবে না। ভাই তুহিন, আজ আমি অনুষ্ঠান করতে পারছি না, বাকি সবাইকে বলে দিও। আর এখন আমার সাথে চলো, সামিয়ার মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে। আর আমি আমার এই অনুষ্ঠানটা বাতিল করছি। আমি সামিয়ার মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান করব। আপনাকে ধন্যবাদ ভাইজান। আমি তো ভেবেছিলাম আপনারা শুধু আমাদের কষ্ট দিতে জানেন, আমাদের দুঃখ বুঝেন না। এখন আর কোনো কথা নয়, এখন চলো তুহিন, চলো। হ্যাঁ ভাইয়া চলুন। চলো।